আমাদের সামনে যিনি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এক্স্যাক্টলি যে জিনিসটা বলেছিলেন 4 বছর আগে, আমি আজকে এক্স্যাক্টলি সেই জিনিসটাই বলবো। উনি বলেছিলেন, এবং এটা হলো প্রথম আলোর একটা পেপার কাটিং, একজন খুব ট্যালেন্টেড রিসার্চার আমার কাছে সকালে পাঠিয়েছেন। বলেছিলেন যে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জাতিসংঘের তত্ত্বাবধানে গুম ও বিচারবহিত হত্যার তদন্ত চাই। কোয়েশ্চেন হলো কেন উনি তখন এরকমের ম্যাক্সিমালিস্ট ডিমান্ড করছিলেন, যে তদন্তের ক্ষেত্রে কেন? তখন কি পুলিশের থানা ছিল না? থানার বাইরে উনি কেন বাইরে থেকে হস্তক্ষেপ দাবি করছিলেন এই তদন্তের ক্ষেত্রে? কারণটা তখন যেটা সত্যি ছিল এখনও সেটা সত্যি আছে। আমরা গুম কমিশনে কাজ করার সময় দেখেছি যে আমাদের ধরেন 1500 কেস লোডের মধ্যে মাত্র 250টার তৎকালীন, ওনারা যে নাই হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে, মাত্র 250টার তৎকালীন কোনো ধরনের প্রমাণ পাওয়া যায়। কেন এটা হচ্ছিল? কারণ যখন কেউ গুম হয় তখন এই অভিযোগ নিয়ে যখন থানায় পরিবার যায় তখন পুলিশ এই অভিযোগটা অ্যাকসেপ্ট করে না, সো জিডি অ্যাকসেপ্ট করে না। এই সমস্যাটা সব সময়ের। সো এখন যখন এই যে 3টে আইনে পরিবর্তন করা হচ্ছে, আমি 3টে আইনের কথা বলবো। একটা হলো গিয়ে যে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, এইটার ক্ষেত্রে যে পরিবর্তনটা করা হয়েছে অর্ডিন্যান্সের যিনি একজন ড্রাফটার ছিলেন, লেখক ছিলেন, তিনি এখানে আছেন আজকে। যে পরিবর্তনটা করা হচ্ছে সেটা হলো যে গুম যদি হয় তাহলে অভিযোগটা যে করতে হবে পুলিশের কাছে। এক্স্যাক্টলি যে জিনিসটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তখন পয়েন্ট আউট করছেন, এক্স্যাক্টলি সেই জিনিসটা আবার ফেরত এসছে। অর্থাৎ পুলিশের কাছে অভিযোগ করতে হবে, পুলিশই তদন্ত করবে। দ্বিতীয়ত হলো কি জাতীয় মানবাধিকার কমিশনের যেটা অর্ডিন্যান্সে ক্ষমতা ছিল তদন্ত করার, তাদের ক্ষেত্রে শুধু যে এটা তদন্ত করতে পারবে না তা না, যখন মানবাধিকার কমিশনের কাছে কোনো ধরনের অভিযোগ যাবে তখন সেই অভিযোগটা তারা বাধ্য হবে রাউট করে দিতে অভিযুক্ত বাহিনীর কাছে, অর্থাৎ অভিযুক্ত বাহিনী নিজেই নিজেকে তদন্ত করবে। এটাই হলো এই মুহূর্তে বর্তমানে সিস্টেম করা হয়েছে। এবং তৃতীয় হলো গিয়ে যেটা আজকে পত্রিকায় দেখলাম যে গতকাল র্যাবের বিষয়ে যে বিলটা পাস হয়েছে সেটার বিষয় বলি। র্যাবের আমি এটাকে মানে র্যাব অ্যাবলিশ করা হয়েছে এটা বলার কোনো অবকাশই নেই। এটা বেসিক্যালি র্যাবের নতুন করে আকিকা করা হচ্ছে, এইটাই বলা উচিত। এবং সেই আকিকার ভিতরে যেই প্রভিশনটা রাখা হয়েছে যে র্যাবের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে তখন একটি 5 মেম্বার তদন্ত কমিটি সেটাকে তদন্ত করতে পারবে। এগেন খেয়াল করি 5 মেম্বার তদন্ত কমিটির মেম্বার্সরা কারা? এটার চেয়ারম্যানই হলো গিয়ে একজন এডিজি। অর্থাৎ 3টে বিলে আমরা একই দিকে সরকারকে ধাবিত হতে দেখছি, উইচ ইজ যে স্বাধীন তদন্ত ক্ষমতা, নিরাপত্তা বাহিনীদের বিরুদ্ধে স্বাধীন তদন্ত ক্ষমতা বারবার করে খর্ব করা হচ্ছে। 3টে বিলে যদি আপনি একই জিনিস দেখেন তাহলে এই কনক্লুশনে পৌঁছাতে আপনি বাধ্য। অ্যান্ড কোয়েশ্চেন হলো কেন? আমরা তো জানি যে গত 15-17 বছর ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বাংলাদেশের সাম অফ দ্য গ্রেভেস্ট হিউম্যান রাইটস ভায়োলেশনসের সাথে জড়িত ছিল। তাহলে এই যে এই পরিবর্তনগুলো হচ্ছে এটা কেন এবং এটার আন্ডারলাইং রিজনিং কী? আমি দেখেছি যে যারা এখন পলিসি মেক করছে তাদের মধ্যে যখন এই বিষয়ে আলোচনা হচ্ছে তখন একটা আলোচনার একটা বিষয়বস্তু হয় যে এগুলো আমরা করছি, আমরা গুম করব না। ওনারা বারবার করে এটা অ্যাসিওর করার চেষ্টা করছেন। ওনারা বলছেন আমরা গুম করব না, কিন্তু তো তদন্ত ক্ষমতাগুলো খর্ব করছি। কারণ যদি কখনো এরকম হয়ও সেটা অনেক সেন্সিটিভ কারণে হবে, অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কারণে হবে, এবং তখন যাতে ফোর্সেসদের কোনো অসুবিধা না হয়, যারা এই ধরনের সেন্সিটিভ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করবেন তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তারা যাতে আনফেয়ারলি ট্রিটেড না হয়, সেই কারণে তদন্ত ক্ষমতাটা আমরা স্বাধীন না করে আমরা রেখে দিচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারীদের হাতে। আমার আজকের কথার বিষয়বস্তু হবে আমি এই যে ওনাদের যে প্রপোজিশনটা, যে ওনারা শৃঙ্খলা বাহিনীদের রক্ষা করার জন্য, ওদের জন্য প্রোটেকশন হিসেবে তাদের সুরক্ষার জন্য এই আইনগুলো করছেন, এই লজিকটাকে আমি আজকে যুক্তিখণ্ডনের চেষ্টা করব। সেই চেষ্টাটা করব 3টে উপায়ে। নাম্বার 1, এই যে বলা হচ্ছে যে তদন্ত ক্ষমতা খর্ব করলে কোনো কারণে শৃঙ্খলা বাহিনীরা অপরাধ সেটা সুরক্ষা হবে, এইটা সত্যি কথা না। তার একটা সবচেয়ে ভালো উদাহরণ হলো ক্রসফায়ার শুরু হয় বিগত বিএনপি জামাত আমলে, তাই না? তারপর থেকে এত বছর ধরে ক্রসফায়ার চলে আসছে। সো অ্যাটলিস্ট 20+ ইয়ার্স ধরে ক্রসফায়ার হচ্ছে। এই 20+ ইয়ার্সের শেষে এসে এই যে সেদিন আইসিটি কিন্তু ক্রসফায়ারের জন্য একজন অফিসারকে অ্যারেস্ট করেছে। কাউন্সিলর একরাম হত্যার কথা আপনারা জানেন, সেখানে ক্রসফায়ারের জন্য কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 20 বছর ধরে যে এই জিনিসটার বিষয়ে বাহিনীর সদস্যদেরকে অ্যাসিওরেন্স দেওয়া হয়েছে যে আপনারা ক্রাইমটা করেন, একটা জুডিশিয়াল ইনকোয়ারি করে গোটা ব্যাপারটা হালাল করে দেওয়া হবে, আপনাদেরকে আর কেউ কখনো ধরতে আসবে না। এই কথাটা এই যে 20 বছর পরে হলেও কিন্তু ভাঙা হচ্ছে এবং তখন ওনারা ধরা পড়ছেন।
তো এই যে অ্যাসুরেন্স দেওয়া হচ্ছে যে জাস্ট তদন্তটা করতে দিব না, ক্রাইমের ডেফিনেশনের মতোই থাকবে, অর্থাৎ গুমের যে সংজ্ঞা সেটা সংজ্ঞাই থাকবে, তদন্ত হবে না, সো তোমাকে ধরা হবে না, এই কথাটা সত্যি না। এসব মামলা তামাদি যায় না, কোনো না কোনো সময় ধরা পড়ে। এবং অত্যন্ত দুঃখজনক বিষয় হলো যেসব অফিসাররা বর্তমানে এই রেজিমে এই ধরনের কাজে অংশগ্রহণ করবেন তারা তো সরকারপন্থী অফিসারই হবেন। তাহলে এই আইনগুলোর কারণে কিন্তু তাদেরকে এখন ধরা হবে না, কিন্তু রেজিম যখন পতন হবে, সামনের একটা সরকার আসবে, তখন কিন্তু এই যে বিগত সরকারের আমলের যাদেরকে ধরা হচ্ছে, 111-এর সময়কার অফিসারদেরকে ধরা হচ্ছে, আওয়ামী লীগ আমলের অফিসারদেরকে ধরা হচ্ছে, তেমন করে এখনকার বিএনপিপন্থী অফিসারের সবচেয়ে রিস্কে পড়বেন এই আইনগুলো যদি এভাবে করে বানাতে দেওয়া হয়। এখন ওনারা স্বাভাবিকভাবে বলতে পারেন যে মাঝখানে একটা বিপ্লব হয়েছে, সো রেজিম চেঞ্জ হয়েছে, রেজিম চেঞ্জের সাথে তো মানে বিপ্লবের সাথে তো অন্য কিছু তুলনা হয় না, বাংলাদেশের নেক্সট বিপ্লব অনেক পরে, সো এখানে অটোমেটিক্যালি এই ধরনের কাজটা করা যাবে। এইখানে আমি দ্বিতীয় পয়েন্ট বলবো, দ্যাটস নট ট্রু। শুধুমাত্র যে বিপ্লবের পরেই বিচার হয় ব্যাপারটা সত্যি না। এটার সবচেয়ে সুন্দর উদাহরণ হলো নারায়ণগঞ্জ 7 খুন মামলায়। নারায়ণগঞ্জ 7 খুন মামলায় যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাদের 3 জনের অ্যাটলিস্ট অফিসার যারা আছেন তাদের সাথে আমি জেলে অনেকক্ষণ বসে কথা বলেছি। আমি ওখানে দেখেছি যে ওখানে যে ইন্টারনাল রাইভালরি ছিল, যে কারণে এই এত সব এভিডেন্সগুলো সামনে চলে আসলো, সেগুলো আসার কারণে কিন্তু সেই মুহূর্তে তারেক সায়েদ কী ছিলেন, তারেক সায়েদ আওয়ামী লীগের এত বড় নেতার একজন মেয়ের জামাই, তাকে কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। অর্থাৎ সবসময় যে বিপ্লবোত্তরই শুধু বিচার হয়, বিপ্লবের আগে বিচার হয় না, এই কথাটার কোনো যৌক্তিকতা নেই। সো এই যে দ্বিতীয় যে কারণটা আমার, যে ওনারা যে আইনগুলো করছেন, এই আইনগুলো যে একটা ফলস অ্যাসিওরেন্স দিবে বাহিনীর সদস্যদেরকে যে আপনারা করেন, আপনাদেরকে সুরক্ষা দিব, এই সুরক্ষাটা অনেক সময় এমনকি শক্তিশালী নেতার মেয়ের জামাই হলেও সেই সুরক্ষাটা পাওয়া যায় না। এবার তৃতীয় জিনিসটা বলি, যে এমনও হতে পারে যে ওনারা হয়তো বলবেন যে আচ্ছা ঠিক আছে, রেজিম পতন হতে হবে না, রেজিম পতন হলে হবে, এইগুলো বাদ দাও, আসলে এতদিন পরে এসব এভিডেন্স পাওয়াই যায় না, সো যেহেতু প্রমাণ পাওয়া যায় না, তো এইগুলো করলে এগুলো আসলে পরে তুমি ধরতে পারবে না, আমার জাস্ট নেক্সট 5 বছর নেক্সট 7 বছর এভিডেন্সগুলো নাই করে দিয়ে যেতে হবে, তাইলেই ধরা পড়বে না। আমি আপনাদেরকে একটা বাস্তব কেসের উদাহরণ দিই যেখানে আমরা এই ধরনের কেস সমাধান করেছিলাম। আমাদের কাছে কিচ্ছু ছিল না, শুধু একজন বলেছিলেন যে অনেক বছর আগে, সেটা প্রায় 12 বছর আগে ছিল, 12 বছর আগে একদিন রাতে আমাকে একটা অভিযানে নিয়ে যাওয়া হয়, সেখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় বেশ কিছু মানুষকে একটা করে গুলি করে মেরে ফেলা হয়। তা আমরা জিজ্ঞেস করেছিলাম কোন বছর বলতে পেরেছেন, কোন মাস, কোন দিন, উনি কিচ্ছু বলতে পারছিলেন না, কারণ ওনার এটা মনে নেই, এত বছর পরে আসলে দিন মাস তারিখ মনে থাকে না মানুষের। তখন আমরা যে সেকেন্ডারি প্রশ্নগুলো করি যে আচ্ছা ঠিক আছে, আপনার চারপাশে কারো কি বিয়ে হয়েছিল কিনা, বা চারপাশে কারো বাচ্চা হয়েছিল কিনা, সামথিং যেটা আমরা লিঙ্ক করতে পারবো, এটা করতে গিয়ে উনি আমাদেরকে একটা ক্লু দেন যে একজন অফিসার তার পরদিনই ওনার ব্যাটালিয়ন থেকে পোস্টেড আউট হয়। তখন আমরা কি করি, আমরা পোস্টিং অর্ডারটা বের করি, পোস্টিং অর্ডারটা বের করার সাথে সাথে আমরা একটা দিন তারিখ পেয়ে যাই। দিন তারিখ যখন আমরা পেয়ে যাই, তখন ওই দিন তারিখটা নিয়ে আমরা ওই রুটে নেক্সট 1 সপ্তাহের মধ্যে কয়টা লাশ পাওয়া গেছে যেগুলোর টিপিক্যাল বুলেট উন্ড টু দ্য হেড টাইপের ইনজুরি ছিল সেটা, এবং আমরা লাশগুলো খুঁজে পাই, লাশগুলো ইউডি মামলা হিসেবে থাকে, বিভিন্ন থানাতে ছিল। সো অ্যাট দ্যাট পয়েন্ট উই হ্যাড উইটনেসেস, আমাদের কাছে লাশগুলো ছিল, এবং কে খুন করেছে বলা সহজ ছিল কারণ ওই যে উইটনেসরা বলে দিচ্ছে। সো এই যে এভিডেন্স নাই হয়ে যাবে, এটা আসলে সত্যি না। একটা ছোট্ট জিনিস দিয়ে, একটা ছোট্ট সূত্র দিয়েও অনেক কিছু বের করা সম্ভব। সো অ্যাগেন আমি বলছি যে ওনারা যে বলছেন যে ওনারা অফিসারদেরকে সুরক্ষা দিচ্ছেন, এই পন্থায় ওনারা সুরক্ষা দিচ্ছে না, কারণ আইনের সংজ্ঞা পরিবর্তন হচ্ছে না, শুধু তদন্ত ক্ষমতা সীমিত সময়ের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে। রেজিম চেঞ্জ হলে, রেজিম চেঞ্জ না হলে এবং এভিডেন্স বের করা গেলে এগুলো সবগুলোরই আলটিমেটলি বিচার করা পসিবল হবে, এবং যখন বিচারটা হবে তখন সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন এই যারা বর্তমানে সরকারপন্থী অফিসাররা বা যারা তাদের নির্দেশনা মানবেন, তারাই সবচেয়ে বেশি অসুবিধায় পড়বেন। এখন এখানে কিছু জিনিস আসে, সেটা হলো যে কেন এই যে কথাগুলো বলছে, এখানে কোনো ওনাদের পক্ষে কোনো যুক্তি আছে কিনা। আমাদের শুধু যুক্তি খণ্ডন করে লাভ নেই, আমাদের পক্ষের যুক্তিটা দেখতে হবে। খানিকটা পক্ষের যুক্তি আছে যে হ্যাঁ, এটা ট্রু যে কিছু কিছু কেস এতটাই সেন্সিটিভ যে ধরেন একজন কাউন্টার ইন্টেলিজেন্স ক্যাপটিভ উনি তুলেছেন, তোলার পরে তাকে যদি সাথে সাথে কোর্টে প্রডিউস করা হয়, সাথে সাথে ওপেন কোর্টে প্রডিউস করা হয়, তাহলে এটা হতে পারে যে ওনার সেলে আর যারা আছেন তারা সাথে সাথে লুকিয়ে যাবেন, আপনি কোনো হয়তো ইমিনেন্ট অ্যাটাকের খবর পাবেন না। এখানে যৌক্তিকতা আছে কথাটার।
কিন্তু এই যৌক্তিকতার রেসপন্স তো আমাদেরকে আইনের এই মারপ্যাচ দিয়ে দিতে হবে না। অন্য অনেক দেশে না, আমি বলব পৃথিবীর সব দেশে তো এই ধরনের অপারেশনস হয়। আমরা তো একক কিছু না। ইনফ্যাক্ট আমাদের কাউন্টার ইন্টেলিজেন্স অপারেশন যে খুব বেশি মানে ব্যাপক ছিল বিগত আমলে, এটা বলার কোনো সুযোগ নেই। আমরা আয়নাঘরের ম্যাপিং যখন করেছি আমরা দেখেছি যে 15 বছরে 3টি বাহিনীর কাছে সর্বসাকুল্যে আমরা কাউন্টার ইন্টেলিজেন্স ক্যাপটিভ ধরেন 10 জনের মতো পেয়েছিলাম। আমি যদি ধরে নেই আমাদের খুব বেশি আন্ডার কাউন্ট ছিল, তাহলে আমি এটাকে যদি 3 দিয়ে গুণও করি 30 জন, দ্যাট ইজ কম্পেয়ার টু আমার 1500 অ্যাকচুয়াল ভিকটিম লোড, এবং সেটা একটা আন্ডার কাউন্ট। সো আসলে 30 জনের জন্য তাও আবার মানে মাল্টিপ্লাইড বাই 3 করার পরে 1500, এটা আসলে কোনো লজিক্যাল কথা না। এমন কিছু হয়ে যায় না আমাদের কাউন্টার ইন্টেলিজেন্সে। কিন্তু তবু আমি ওনাদের যুক্তিটা ধরে নিচ্ছি যে সব ক্যাপটিভকে যদি ইমিডিয়েটলি প্রডিউস করা হয় তাহলে এটার হয়তো কোনো ডাউনসাইড থাকতে পারে। তাহলে আমাদের দেখা হচ্ছে অন্য দেশগুলো কি করে। অন্য দেশগুলোকে এই পলিসি করে যে আমরা অফিসারদেরকে একটা আইনি গ্রে এরিয়াতে ঢুকিয়ে দিব, যেখানে 10 বছর পরে 5 বছর পরে তাদেরকে গ্রেফতারের সুযোগ করে দিব। এই অবস্থা কি করে? ওনারা কিন্তু করেন না। ওনারা কিছু স্পেশালাইজ সিস্টেমস বের করে, ওনারা কিছু স্পেশালাইজড কোর্টস বের করে যাদের অনেক হাই সিকিউরিটি ক্লিয়ারেন্স থাকে। তাদের সামনে এইসব ক্যাপটিভদেরকে প্রডিউস করা হয়, এবং এই ধরনের ক্যাপটিভদেরকে ওখানে প্রডিউস করলে সেইভাবে জিনিসটাকে মানে আইনের আওতায় নিয়ে আসা হয়। এটা বাংলাদেশেও করা সম্ভব, ইনফ্যাক্ট করা উচিত। যদি করা না হয় তাহলে যেই অফিসারদেরকে ওনারা বলছেন ওনারা বাঁচানোর চেষ্টা করছেন, বাঁচানো তো দূরে থাক, তারা প্রচণ্ড সুরক্ষার অভাবে থাকেন। যেমন একজন জুনিয়র অফিসারকে যখন বলা হয় যে তুমি ওকে তুলে নিয়ে আসো, তখন উনি কিন্তু বুঝতেও পারবেন না যে এই তুলে আনাটা কি লিগাল কি ইললিগাল, কারণ তুলে আনার সময় এটা ওনার পক্ষে অনেক সময় বোঝা সম্ভব হয় না। কিন্তু যদি দেখেন উনি যে ওই সিকিউরিটি ক্লিয়ার্ড কোর্টের সামনেও তাকে প্রডিউস করা না হলো, তখন উনি বুঝতে পারবেন যে উনি কোনো একটা ইলিগ্যালিটিতে জড়িয়ে গিয়েছেন। এই ধরনের ফেল সেফ মেকানিজম অফিসারদের সুরক্ষার জন্যই প্রস্তুত করা দরকার। সো আমি আমার বক্তব্য এখানেই শেষ করবো। আমি ইন সামারি আমি কি বলেছি, আমি বলেছি যে 3টে আইন আমাদেরকে দেখাচ্ছে যে সরকার এমন একটা দিকে এগোচ্ছে যেখানে ওনারা চাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারীদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আসলে ওটার যাতে স্বাধীন তদন্ত না হয়। এটার পক্ষে ওনারা বলছেন যুক্তি হিসাবে যে এটা নাকি অফিসারদের সুরক্ষা দিবে। আমাদের যুক্তি হলো অফিসারদেরকে সুরক্ষা এভাবে দেওয়া যাবে না, বরঞ্চ এখন যেটা আমরা দেখছি বারবার করে ওনারা অ্যারেস্টেড হচ্ছেন বিভিন্ন পুরনো ক্রাইমের জন্য। এই জিনিসটা চলতেই থাকবে। এটার জন্য যে বিপ্লব হতে হবে তা না, বিপ্লব ব্যতীতও এভাবে করে ধরা সম্ভব। এবং শেষ পর্যন্ত হলে যদি এটার সমাধান চান তাহলে আপনি এই আইনগুলোকে ধরবেন না, এখানে স্বাধীন তদন্ত ক্ষমতায় রাখেন। আপনি সেপারেট আইন করবেন যেখানে এই স্পেশাল এই 30টা কেসের জন্য আপনি আলাদা সুরক্ষিত ব্যবস্থা করবেন। এভাবেই আপনি প্রকৃতভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারীদের সুরক্ষা দিতে পারবেন। ধন্যবাদ।